আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেআউটটাকে ফরম্যাটিং করতে হয় এবং সেটাকে প্রিন্ট করতে হয়। তো চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম আমরা স্ক্রিনে যে সাদা অংশটা দেখতে পাই এটা হচ্ছে আমাদের পেজ বা ওয়ার্ক স্পেস। এই পেজের বিভিন্ন সাইজ থাকে। এই পেজটা আমাদের কি সাইজ হবে বা প্রিন্ট করলে কেমন হবে সেটাই হচ্ছে আমাদের এই পেজ লেআউটের কাজ। আমাদের ইনসার্ট ট্যাবের পরে পেজ লেআউট আছে, এখানে ক্লিক করলেই আপনারা পেজ লেআউটের অপশনগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আছে থিম। এখান থেকে আমরা কোনো একটা পেজের থিম চেঞ্জ করে নিতে পারি। তো এটা ডিফল্টভাবে অফিস থাকে, এটাই থাক। এরপরে আছে পেজ সেটআপ। এখান থেকেই মূলত আমরা আমাদের পেজটাকে সেট আপ করতে পারি। তো দেখেন প্রথমে আছে মার্জিন, আমি এখানে ক্লিক করলাম। আমাদের পেজের মার্জিন কতটুকু আমরা দিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ডিফল্টভাবে চারিদিকে 1 ইঞ্চি করে থাকে। আমরা ন্যারো করতে চাইলে এখানে ক্লিক করলে চারিদিকে হাফ ইঞ্চি করে হবে। এছাড়া মডারেট, ওয়াইড, মিররড এরকম বিভিন্ন ফরম্যাট আছে। এরপরে আছে হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। স্বাভাবিকভাবে আমাদের পেজটা খাড়াভাবে থাকে, আমাদের এই ওরিয়েন্টেশনকে বলা হয় পোর্ট্রেট। আমরা চাইলে এটাকে ঘুরায় নিতে পারি, ল্যান্ডস্কেপ মোডে করে নিতে পারি। এবার দেখেন আমাদের পেজটা আমি একটু ছোট করি। এই যে আমাদের পেজটা এখন ল্যান্ডস্কেপ মোডে আছে। আবার পোর্ট্রেট করলে এই যে পোর্ট্রেট। এরপরে আছে পেজ সাইজ। আমাদের পেজের বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল সাইজগুলো সব এখানে দেয়া আছে। তো আমরা যে পেজে আমাদের এই ডকুমেন্টটাকে প্রিন্ট করব সেই পেজটাই এখান থেকে সিলেক্ট করে দিব, তাহলে প্রিন্টের পরেও আমরা ঠিক একই রকম রেজাল্ট পাবো। তো সাধারণত আমরা A4 সাইজের পেজে বেশি কাজ করি এবং কম্পিউটারের দোকানগুলোতে A4 সাইজের পেপারটা বেশি অ্যাভেলেবল থাকে। আপনারা A4 সিলেক্ট করে নেবেন সাধারণ বিভিন্ন ধরনের ডকুমেন্টের জন্য। এছাড়া অন্যান্য ডকুমেন্টের জন্য যদি আলাদা কোনো পেজ সাইজ দরকার হয় সেটাও আপনারা এখানেই পেয়ে যাবেন। যদি এখানে আপনারা না পান সেক্ষেত্রে আপনারা কাস্টম পেপার সাইজ দিতে পারেন। মোর পেপার সাইজে ক্লিক করলে এখানে আপনারা অপশন পাবেন, এই পেজের উইথ কতটুকু, হাইট কতটুকু লিখে দিয়ে ওকে করলেই আপনাদের সেই কাস্টম সাইজের পেজটাও এখানে চলে আসবে। এরপরে আসি হচ্ছে কলামে। কলাম কি দেখেন, আমাদের একটা পেজে সাধারণত যদি আমরা কোনো কিছু লেখালেখি করি, আমি একটু বোঝানোর জন্য ইজি বিজি টাইপ করে নিচ্ছি। দেখেন এই পেজের একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখা থাকছে। কিন্তু আমরা খবরের কাগজের ক্ষেত্রে কেমন দেখি যে একটা বড় পেজে অনেক ছোট ছোট চিকন চিকন লম্বা লম্বা কলাম থাকে। ওইটাই হচ্ছে কলাম। আমরাও চাইলে আমাদের এই পেজে এক বা একাধিক কলাম ব্যবহার করতে পারি। যদি আমি আমার এই পেজে 2টা কলাম ব্যবহার করতে চাই তাহলে কলামে গেলাম, এখানে 2 কলাম সিলেক্ট করে দেবো। এবার দেখেন আমার 2টা কলাম হয়ে গেছে। এই টেক্সটটা বাম পাশে আছে, আমি যদি আরও বেশ কিছু টেক্সট দিয়ে দিই তাহলে দেখেন বাকিটা আমাদের ডান পাশে চলে আসছে এবং মাঝখানে একটা ডিভাইড আছে। আমরা চাইলে আরও বেশি কলাম নিতে পারি। 3 কলাম নিলে 3টা কলাম হবে। তো সাধারণত A4 সাইজে সিঙ্গেল কলাম থাকে। আবার অনেক সময় যে আমরা পরীক্ষার প্রশ্ন দেখি যে A4 সাইজ পেজটাকে ভাঁজ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই যে ওরিয়েন্টেশন করে এইটার মধ্যে 2টা কলাম করে দেওয়া হয়। এই যে এরকম প্রশ্ন হয়, তখন সেটা মাঝখান দিয়ে ভাঁজ করে আমাদের পরীক্ষা হলে দেওয়া হয়। তো এখান থেকে আপনারা এরকম কলাম সংখ্যা বাড়ায় নিতে পারবেন। এরপরে হচ্ছে পেজ ব্রেক। ধরেন আমাদের এই পেজে এতটুকু লেখা আছে, কিন্তু আমি যদি চাই না আমার এই অংশটুকু লেখা এই পেজে থাকুক আর বাদ বাকি নিচের লেখাটুকু নিচের কোনো পেজে চলে যাক, তখন আমরা আমাদের কার্সরটাকে এইখানে রেখে পেজ ব্রেক করে দিতে পারি। তাহলে আমাদের ওই লেখার পরের অংশটুকু অন্য পেজে চলে যাবে। একই রকমভাবে এখানে আমাদের দেখেন আরও কিছু ব্রেক অপশন আছে, যে কলাম ব্রেক, টেক্সট র্যাপিং, এগুলো অপশনও আপনারা ব্যবহার করে দেখবেন। কলাম ব্রেক বলতে বোঝায় যে ওই যে আমাদের 2টা কলাম থাকলে, আমি আরেকবার দেখাই, 2 কলাম। দেখেন আমার এই কলামে এতটুকু লেখা আছে, নিচেও ফাঁকা, এই কলামে কোনো কিছু নাই। এখন আমি যদি চাই যে এই অংশটুকু এই কলামে থাকুক আর নিচের অংশটুকু ডানের কলামে থাক,
তখন এখান থেকে ব্রেক করে দিলে এই যে নিচের অংশটুকু ডান পাশের কলামে চলে যাবে। এরপরে আছে লাইন নাম্বার। আমাদের ডকুমেন্টে আমরা মোট কতগুলো লাইন ব্যবহার করলাম এইটা আমরা এখান থেকে এই লাইন নাম্বারটা দেখতে পারি। এখানে যদি কন্টিনিউসে ক্লিক করি দেখেন এখানে আমাদের কতগুলো কলাম আছে সব এখানে দেখাচ্ছে। তো এটা একটা ইউজলেস জিনিস, এটা আমাদের কখনোই দরকার হয় না। আর হাইফেনেশন, অনেক সময় আমাদের একটা বড় ওয়ার্ড লেখার সময় এখানে আটে না, ওটা নিচে লাইনে লিখতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা এই যে হাইফেনেশন ব্যবহার করতে পারি। এটা অটোমেটিক থাকে, নান করা থাকলে নান থাকবে, আমরা চাইলে অটোমেটিক করে দিতে পারি। এই তো এরপরে দেখেন ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ। আমাদের পেজে আমরা যদি কোনো একটা ছবি বা কোনো একটা লেখাকে জলছাপ হিসেবে ব্যবহার করতে চাই তখন আমরা ওয়াটারমার্ক ব্যবহার করি। আমি সিঙ্গেল কলাম করে নিচ্ছি। ওরিয়েন্টেশনটাও চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখন আমি যদি চাই আমার এই পেজে একটি ওয়াটারমার্ক আসবে, তাহলে আমি ওয়াটারমার্কে ক্লিক করব। এখানে দেখেন কিছু ডিফল্ট ওয়াটারমার্ক আছে, যে কোনো একটা সিলেক্ট করে দিলে আমার এই টেক্সটেও বা এই পেজেও ওই ওয়াটারমার্কটা চলে আসবে। এটা খুবই ঝাপসা, বোঝা যাচ্ছে না। এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এখান থেকে যে কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে যদি আমি এই সেমি ট্রান্সপারেন্ট অপশনটা তুলে অ্যাপ্লাই করি দেখেন এবার একটু ক্লিয়ার হবে। আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি, দেখেন এটা আরও কালারফুল হলো। আবার এটাকে যে ডিরেকশন চেঞ্জ করতে পারি, ডায়াগোনাল আছে, চাইলে হরিজন্টাল করে দিতে পারি, ডায়াগোনালটাই ভালো। এইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, ওয়াটারমার্ক হিসেবে কিন্তু আমরা শুধু টেক্সট না, চাইলে ছবিও ব্যবহার করতে পারি। এই যে আমি পিকচার গেলাম, সিলেক্ট পিকচার, আমি ডেস্কটপ থেকে আমার এই ছবিটাকে সিলেক্ট করে দিই, অ্যাপ্লাই। দেখেন আমার এই পেজে এবার আমার এই ছবিটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আমি যদি ওই ওয়াশ আউটের টিকটা তুলে দিই তাহলে দেখেন এটা ক্লিয়ার হয়েছে। তো এইরকমভাবে আমরা চাইলে আমাদের পেজে কোনো একটা ছবি বা কোনো একটা লগো অথবা কোনো একটা টেক্সটকে ওয়াটারমার্ক বা জলছাপ হিসেবে ব্যবহার করতে পারি। এটাকে আবার যদি সরাই ফেলতে চাই তাহলে ওয়াটারমার্কে যাব, এই যে রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করলেই ওটা উঠে যাবে। এরপরে পেজ কালার। আমরা সাধারণত সাদা পেজে লেখালেখি করি, কিন্তু চাইলে কালারিং পেজেও লেখালেখি করতে পারি। দেখেন ওইখান থেকে সিলেক্ট করে দিলে, যে কোনো একটা কালারে সিলেক্ট করে দিলে আমাদের পেজটা সে কালার হয়ে যাবে। এরপরে যে পেজ বর্ডার, আমাদের এই পেজের চারপাশে যদি কোনো একটা বর্ডার নিতে চাই এখানে ক্লিক করলেই যে আমাদের অপশন চলে আসবে। আমরা কি ধরনের বর্ডার দিতে চাই সিলেক্ট করে ওকে করে দিলে আমাদের চারপাশে ওরকম একটা পেজ বর্ডার চলে আসবে। এই বর্ডারটাকে আমরা কাস্টমাইজ করে ডিজাইন চেঞ্জ করতে পারি, এই যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। ধরুন আমি এটা ওকে করে দিলাম, এই যে আমাদের চারপাশে এই ডিজাইনটা চলে আসছে। এছাড়াও আমাদের এই বর্ডারের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমরা এখান থেকে বড় করতে পারি, আবার ছোটও করতে পারি। এগুলো কাস্টমাইজ ইচ্ছা মতো করা যায়, আপনার একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আমি এখানে ডিফল্ট যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। এই আর এই যে এখানে আছে প্যারাগ্রাফের যে অপশন ফরম্যাটিং, এগুলো তো আমরা হোম মেনুতে দেখছি, এই যে ইনডেন্ট, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, ঠিক ওই জিনিসগুলোই এখানেও আছে। আর এই যে কোনো একটা ছবি বা পিকচার যদি থাকতো অথবা শেপ থাকতো সেগুলোকে এই যে আমরা পজিশনিং করতে পারতাম এখান থেকেও। এই অপশনগুলো আপনারা আগেও দেখছেন। তো এই হচ্ছে আমাদের পেজ লেআউট। আমরা প্রিন্ট করার আগে আমাদের পেজটাকে এইভাবে ফরম্যাটিং করে নিতে পারি। এবার দেখি আমরা এই পেজটাকে কিভাবে প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে পি প্রেস করতে পারি, অথবা ফাইল থেকে এই যে প্রিন্ট, এখানে ক্লিক করলেও আমাদের প্রিন্ট অপশন চলে আসবে। এখন দেখেন এখানে ক্লিক করলে আমার প্রিন্ট শুরু হবে, কিন্তু প্রিন্ট শুরু করার আগে কিছু প্রিন্ট সেট আপ করে দিতে হয়। যেমন আমি কয় পেজ প্রিন্ট করতে চাই, এই পেজটাকে আমি যদি একটা প্রিন্ট করতে চাই তাহলে তো একটাই, যদি 10টা করতে চাই এখানে আমরা 10 লিখে দিব। তারপরে প্রিন্টার, আমাদের একটা কম্পিউটারে একই সাথে অনেকগুলো প্রিন্টার কানেকশন করা থাকতে পারে। যে প্রিন্টার আমরা প্রিন্ট করতে চাই সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আছে হচ্ছে প্রিন্ট অল পেজ। দেখেন আমার এই ডকুমেন্টে শুধুমাত্র একটা পেজ আছে, কিন্তু এরকম অনেক ডকুমেন্ট থাকতে পারে যেটাতে 10টা পেজ আছে। এখন এই 10টা পেজের ডকুমেন্টের 10টা পেজ কি আপনি প্রিন্ট করতে চান, নাকি আপনি যে কোনো একটা পেজ প্রিন্ট করতে চান, বা আপনার প্রয়োজন অনুযায়ী পেজগুলো প্রিন্ট করতে চান, তখন আমরা এখান থেকে
পেজ নাম্বারগুলো লিখতে পারি। যে পেজের নাম্বার দিয়ে দেবো, ধরেন আমি 1 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই, তারপরে 3 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই, তারপরে 7 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই, তাহলে আমার এখান থেকে 1 নাম্বার, 3 নাম্বার এবং 7 নাম্বার পেজই প্রিন্ট হবে। আর যদি সব পেজ প্রিন্ট করতে চাই তাহলে এই যে প্রিন্ট অল পেজ এই অপশন। এরপরে যে প্রিন্ট ওয়ান সাইড, অনেক সময় আমরা আমাদের ডকুমেন্টের এক পাশে প্রিন্ট করি, অন্য পাশটা খালি থাকে, এটাও রাখতে পারি, আবার দুই পাশেও প্রিন্ট করতে পারি, সেই অপশনটাও এখানে আছে। এই যে প্রিন্ট ওয়ান সাইড আর প্রিন্ট ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড, এটাতে সিলেক্ট করে দিলে দুই পাশেই হবে, যদি আপনার প্রিন্টার সেটা সাপোর্ট করে, আর তা না হলে ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, এরপরে আছে কলাটেড। দেখেন এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। ধরেন আপনার একটা ডকুমেন্টে 3টা পেজ আছে, এই 3টা পেজ আপনি প্রিন্ট করে 20টা সেট তৈরি করতে চান, তখন আপনি এই পেজগুলোকে কিভাবে প্রিন্ট করবেন? প্রথম পেজটাকে আগে 20টা করে নেবেন, তারপরে দ্বিতীয় পেজটাকে 20টা করে নেবেন, নাকি প্রথমে আগে একটা 1 2 3 পেজ প্রিন্ট করে নেবেন, এক সেট হয়ে গেল, আবার আরেক সেট 1 2 3 পেজ প্রিন্ট হবে, এভাবে চান? সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি কলাটেড করা থাকে তাহলে আমাদের প্রথমে 1 2 3 নম্বর পেজ প্রিন্ট হবে, তারপরে আবার 1 2 3 নম্বর পেজ প্রিন্ট হবে, এভাবে সেট সেট হিসেবে প্রিন্ট হবে। আর যদি আমি আনকলাটেড করে দিই তাহলে প্রথমে 1 নম্বর পেজটা 20টা প্রিন্ট হবে, তারপরে 2 নম্বর পেজ 20টা প্রিন্ট হবে, তারপরে 3 নম্বর পেজ 20টা প্রিন্ট হবে। এরপরে এটাকে আমাদের ম্যানুয়ালি এটাকে সেট হিসেবে সাজাতে হবে। তো আপনারা যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে যে পেজ ওরিয়েন্টেশন, একটু আগেই দেখলাম, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, পেজের সাইজ, পেজের মার্জিন এবং পার পেজ, মানে পেজ পার শিট। তো এইখানে আমরা একটা শিটে কতগুলো পেজ প্রিন্ট করব সেটাও সিলেক্ট করে দিতে পারি, একটা থাকলে একটাই হবে, দুইটা থাকলে দুইটা শিট প্রিন্ট হবে। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের এই পেজ সেট আপটা কমপ্লিট করতে পারি। সব কিছু যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি প্রিন্টে ক্লিক করলে আপনার এই ডকুমেন্টটা প্রিন্ট শুরু হবে। তো এই ছিল আমাদের আজকের ডকুমেন্ট লেআউট এবং প্রিন্টিং। আশা করছি আপনারা এটা ভালোভাবে করতে পারবেন। যদি কোনো সমস্যায় পড়েন আমাকে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।